নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত। হ্যাঁ, আমরা আজকে তোমাদের গণিত মানে উচ্চতর গণিত, সাধারণ গণিতের অন্যায় এবং ফাংশনের মূল বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ অন্যায় এবং ফাংশনের মৌলিক ধারণা। হ্যাঁ, আশা করি আলোচনাটি তোমাদের কাছে ভালো লাগবে, তাহলে শুনতে থাকো। ঠিক আছে। অন্যায়, আমাদের আজকের বিষয় হলো কি? অন্যায় ও ফাংশন। তো অন্যায়, হ্যাঁ, অন্যায় হলো একটা সম্পর্ক। হ্যাঁ, কিসের সম্পর্ক? যদি এমন হয় যে দুইটি রাশির মধ্যে একটা সামাজিক বা গাণিতিক সম্পর্ক তৈরি হয়, তাহলে সেই গাণিতিক সম্পর্কটাই হলো কি? অন্যায়। কি বলেছি? সংজ্ঞা: দুইটি রাশির মধ্যে যে সামাজিক বা গাণিতিক সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্ক হলো অন্যায়। তো এরকম সম্পর্ক হতে পারে পৃথিবীর বিভিন্ন দেশ ও রাজধানীর সম্পর্ক, বন্ধু বন্ধু সম্পর্ক, পিতা পুত্রের সম্পর্ক, খেলা খেলোয়াড় সম্পর্ক, হ্যাঁ, তারপরে সংখ্যার সাথে সংখ্যার সম্পর্ক, চলকের সাথে ধ্রুবকের সম্পর্ক, এরকম নানান ধরনের সম্পর্ক হতে পারে। সেই সম্পর্ক হলো অন্যায়। তো সম্পর্ক কিরকম ধরনের হতে পারে তা আমরা একটু দেখি। যেমন আমরা দেখলাম একটা সম্পর্ক দেখাচ্ছি এ দ্বারা, হ্যাঁ, এ দ্বারা, আরেকটা দেখাচ্ছি বি, সে, আরেকটা মনে করো সি, আরেকটা মনে করো ডি। তো এই ক্ষেত্রে যদি দেশ রাজধানী হয়, যেমন হ্যাঁ, বাংলাদেশ ঢাকা, এই হলো দেশ রাজধানীর সম্পর্ক। তারপরে মনে করো ইতে ইন্ডিয়া, দিতে দিল্লি, হ্যাঁ, ইন্ডিয়া নয়া দিল্লি, নয়া দিল্লি, নয়া দিল্লি, একটা সম্পর্ক। এই যে দেশ এবং রাজধানীর মধ্যে সম্পর্ক, একটা সম্পর্ক। তারপরে আমরা যদি মানুষে মানুষের যদি সম্পর্ক দেখায়, যেমন মানুষে যদি সম্পর্ক হয়, যেমন মনে করো কামাল আর হলো সালামের সম্পর্ক, তারপরে কামাল ও মঞ্জুর সম্পর্ক। তো ইহাও কিন্তু একটা অন্যায়। হ্যাঁ, এই অন্যটিতে কে ছোট কে বড় তা কিন্তু বোঝা যাচ্ছে না। তার মানে সম্পর্ক ছোট বড় হিসাবে যদি আমরা ব্যাখ্যা করতে চাই, তাহলে সেক্ষেত্রে সম্পর্ক হতে পারে সমানের সমান সম্পর্ক। যদি বন্ধু বন্ধু সম্পর্ক হয়, বয়স যদি সমান হয়, আবার বয়স যদি ছোট বড় হয় তাহলে ছোট বড় সম্পর্ক, আবার এটা হতে পারে বড় ছোট সম্পর্ক। সংখ্যার মধ্যেও কিন্তু এরকম সম্পর্ক হতে পারে। যেমন ধরো খেলোয়াড়ের কথা যদি আমরা বলি, যেমন ধরো সাকিব, হ্যাঁ, সাকিব ক্রিকেট, সাকিবের সাথে ক্রিকেট খেলার সম্পর্ক রয়েছে। তারপরে হ্যাঁ, মেসির সাথে ফুটবলের সম্পর্ক রয়েছে। তো এটাও কিন্তু একটা সম্পর্ক। হ্যাঁ, খেলা এবং কি খেলোয়াড় এবং খেলার মধ্যে কি সম্পর্ক রয়েছে। তাছাড়া হ্যাঁ, সংখ্যায় তোমার সম্পর্ক থাকতে পারে। যেমন আমি লিখলাম 2 3, হ্যাঁ, 4 9, 4 9, তারপরে হইল 7 1। এই কিন্তু সংখ্যায় সম্পর্ক। তাহলে সম্পর্কের এই যে সম্পর্ক, এই সম্পর্ক যদি অন্যায় হয়, দুটি রাশির মধ্যে যে সামাজিক বা গাণিতিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক বা গাণিতিক সম্পর্ক, সেই সম্পর্কটি হইল অন্যায়। তো এইখানে সংখ্যার ক্ষেত্রে দেখো বড় ছোট বড়, ছোট বড়, আবার বড় ছোট, মানে এখানে একটা মিশ্র সম্পর্ক। তাছাড়া এখানে কিন্তু হ্যাঁ, সমানের সমান সম্পর্ক তাও কিন্তু হতে পারে। যেমন আমি দেখলাম 5 5 5 5, খেয়াল করো 5 5 5 5, সমানের সমান সম্পর্ক। তাহলে সম্পর্ক বয়স বিবেচনায়, হ্যাঁ, বা মানের বিবেচনায় কি ছোট বড়, বড় ছোট, সমান সম্পর্ক, সেটাও হতে পারে। আবার যেমন হতে পারে কিসের সম্পর্ক? বর্গের সম্পর্ক, বর্গের সম্পর্ক। এই সম্পর্ক যদি আমরা ই দিয়ে প্রকাশ করি, হ্যাঁ, তাহলে যেমন 1 1 একটা সম্পর্ক, তারপরে 2 4 একটা সম্পর্ক, 3 9 একটা সম্পর্ক, 4 16। তো এই যে সম্পর্কটা, হ্যাঁ, 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 4 এর বর্গ 16, তার উল্টাটাও কিন্তু হতে পারে।
তাহলে আমরা এই যে সম্পর্ক দেখাচ্ছি, এই যে হ্যাঁ, এই সম্পর্কগুলোই হলো কি অন্বয়। তাই সম্পর্কের সুস্পষ্ট সংজ্ঞাটা আমরা বলে ফেলি, দুইটি রাশির মধ্যে যে সামাজিক বা গাণিতিক সম্পর্ক তৈরি হয় তাকে বলা হয় কি অন্বয়। অন্বয়ের সংজ্ঞা, দুটি রাশির মধ্যে যে সামাজিক বা গাণিতিক সম্পর্ক তৈরি হয় তাকে বলা হয় কি অন্বয়। আশা করি অন্বয়ের ডেফিনেশন হ্যাঁ এবং হ্যাঁ সম্পর্ক থেকে যে অন্বয় তৈরি হয় তা আমরা বুঝতে পেরেছি। তো অন্বয়কে আমরা কি করতে পারি, একটা বিশেষ প্রতীক দিয়ে প্রকাশ করতে পারি। যেহেতু সম্পর্ক থেকে অন্বয়, সম্পর্ক হলো রিলেশন, RELATION রিলেশন। এখন আমরা দেখব গুণজ সেটের কে সাহায্যে কিভাবে সম্পর্ক তৈরি হয়। মনে করো দুইটি সেট, একটি সেট হলো কি এ আর একটি সেট হলো কি বি। দুইটি সেট এ এবং বি হলো কি দুটি সেট। এখন এ সেটের সদস্যগুলোকে যদি এক্স দ্বারা প্রকাশ করা হয় আর বি সেটের সদস্যগুলোকে যদি কি ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো কি এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি। এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি। তো যেহেতু সম্পর্ক কে আর প্রতীক দিয়ে কে প্রকাশ করা হয়, তার মানে হলো এ এবং বি যদি দুটি সেট হয়, ইহাদের কার্তেশীয় গুণজ সেট কি হবে এ ক্রস বি। এ এবং বি এদের কার্তেশীয় গুণজ সেটটা কি হবে এ ক্রস বি। তাহলে এই যে এ ক্রস বি এর যতগুলো ক্রমজোড় হবে সেই ক্রমজোড়গুলোর অশূন্য উপসেটকেই বলা হবে এ সেট থেকে বি সেটের কি একটি অন্বয় বলা হবে। এবং ইহাকে আমরা প্রকাশ করব কি দিয়ে প্রকাশ করব, একে আমরা প্রকাশ করব আর দিয়ে। তার মানে হলো আর সাবসেট অফ এ ক্রস বি। গুণজ সেটের সাহায্যে সম্পর্ককে প্রকাশ করা, ইহা তোমাদের গাণিতিক সমস্যা সমাধানে সাহায্য করবে। আবার বলি, মনে করি এ ও বি দুটি সেট, এদের কার্তেশীয় গুণজ সেট এ ক্রস বি। কার্তেশীয় গুণজ সেট হলো কি এ ক্রস বি। তাহলে এ ও বি সেটের অন্তর্গত ক্রমজোড়গুলোর অশূন্য উপসেট আর কে এ সেট থেকে বি সেটের একটি অন্বয় বলা হবে এবং তাকে আমরা লিখব আর কে সাবসেট অফ এ ক্রস বি। এই ক্ষেত্রে যদি এক্স বিলংস টু এ আর ওয়াই বিলংস টু বি হয়, এইটুকু যদি হয় এক্স বিলংস টু এ আর কি ওয়াই বিলংস টু বি, তাহলে এক্স ওয়াই এর যে ক্রমজোড় এটা কি হবে বিলংস টু আর হবে। এক্স হলো কার্তেশীয় গুণজ সেট। কার্তেশীয় গুণজ সেট হলো কি ক্রমজোড়ের সেট। তো এই ক্রমজোড়টা কিভাবে তৈরি হয় তা যদি আমরা লক্ষ্য করি, ক্রমজোড় তৈরি হয় কিভাবে, ক্রমজোড়ের সেট কিভাবে তোমরা তৈরি করবা। মনে করো এ একটি সেট, সদস্য হইল 1 3 1 3, বি একটি সেট, তার সদস্য হলো মনে করো 4 6। বেশ, তাহলে আমরা লিখব এ ক্রস বি। এ ক্রস বি তার মানে হলো 1 3 ক্রস 4 6। তো এখানে খেয়াল করো কয়টি সদস্য রয়েছে, প্রত্যেকটা সেটে দুটো করে সদস্য রয়েছে। এ সেটে আছে দুটি সদস্য 1 3, বি সেটে আছে দুটি সদস্য 4 এবং 6। তাহলে এদের ক্রমজোড় কিভাবে তৈরি করতে হবে। ক্রমজোড় মানে ক্রম ঠিক রেখে জোড় গঠন করতে হবে। তো ক্রম ঠিক রাখবো কিভাবে, ক্রমজোড় লেখার সময় প্রথম সেটের সদস্য প্রথমে লিখব, প্রথম সেটের সদস্য প্রথমে লিখব। অর্থাৎ 1 এবং 3 ক্রমজোড়ে কখনোই সেকেন্ড মেম্বার দ্বিতীয় সদস্য হতে পারবে না। এবং তা কিভাবে, যেমন 1 4, 1 4 এর সাথে একটা ক্রমজোড়, 1 6 কে নিয়ে একটা ক্রমজোড়, এবার 3 3 এবং 4 এর একটা ক্রমজোড়, তারপরে 3 6 এর একটা ক্রমজোড়। ক্রমজোড়ের সেট, এই যে ক্রমজোড়ের সেট, এই ক্রমজোড়ের সেটটাই হলো কি অন্বয়। গুণজ সেটের সাহায্যে এভাবে অন্বয় নির্ণয় করা হয়। ক্রমজোড়ের গুণজ সেট, ক্রমজোড়ের সেটকে অন্বয় বলা হয়। ক্রমজোড়ের সেটকে কে অন্বয় বলা হয়।
মানে আমরা যখন ব্যাখ্যায় যাচ্ছি অন্যয় সম্পর্কে, প্রথমে তো আমি সুস্পষ্টভাবে একটা সংজ্ঞা দিয়েছি। সংজ্ঞাটা কি ছিল? দুটি রাশির মধ্যে যে সামাজিক বা গাণিতিক সম্পর্ক তৈরি হয় তাই হলো অন্যয়। সম্পর্ক থেকে অন্যয়। তাহলে এখানে এ ক্রস বি হলো কি মেইন সেট, অর্থাৎ রিলেশনটা এ ক্রস বিতে যতগুলো ক্রমজোড় আছে তার ক্রমজোড়ের বাইরে যাওয়ার কি কোনো প্রকার সুযোগ নেই। তার মানে আমরা লিখব রিলেশন আর কি সাবসেট অফ 1 4, খেয়াল করো 1 6, এর বাইরে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। 1 3 4 এবং কি 3 6। তো এখানে দেখি আমরা 4টা ক্রমজোড় রয়েছে, 4টি ক্রমজোড়। এই ক্রমজোড়গুলো থেকে আমরা একটা বিশেষ সম্পর্কে ধারণা কি করতে পারি। যেমন আমি বলেছিলাম সম্পর্ক বিভিন্ন রকম হতে পারে। তো দেখো তো, এই যে সাংখ্যিক ক্রমজোড়, সংখ্যা দিয়ে ক্রমজোড় তৈরি করা হয়েছে, প্রথম ক্রমজোড়, প্রত্যেকটা ক্রমজোড়ের প্রথম সদস্য কিন্তু ছোট। 1 4, 1 ছোট 4 বড়, 1 6 3 4 3 6। হ্যাঁ, তাহলে এই সম্পর্কগুলি হলো এই যে এখানে যে সম্পর্ক তা হলো ছোট বড় সম্পর্ক। ছোট বড়, প্রথম সদস্য ছোট, দ্বিতীয় সদস্য বড়, তাহলে এটা ছোট বড় সম্পর্ক। তার উল্টা হতে পারে বড় ছোট সম্পর্ক, আবার সমানের সমান সম্পর্ক হতে পারে। তা নির্ভর করে সেটগুলোতে যে মেম্বার থাকবে বা সদস্য থাকবে তাদের মানের উপর। তো এখানে আমরা লক্ষ্য করি প্রথম সেটের প্রত্যেকটা সদস্যই কিন্তু ছোট, দ্বিতীয় সেটের সদস্যগুলো থেকে ছোট, তাহলে এখানে ছোট বড় সম্পর্ক তৈরি হয়েছে। হ্যাঁ, তো ক্রমজোড়ে কয়টি সদস্য থাকবে? 2টি। কয়টি সদস্য থাকবে? 2টি সদস্য থাকবে এবং তা ক্রমান্বয়ে লিখতে হবে। মনে রাখতে হবে ক্রমজোড় এবং 2 সদস্যের সেট এক কথা নয়। একে নোট আকারে তোমরা রাখতে পারো, নোট আকারে। মানে মনে রাখতে হবে কিরকম? যেমন আমি বলি এক্স ওয়াই একটা ক্রমজোড়, আবার এক্স ওয়াই দিয়ে আমি যদি সেট গঠন করি তাহলে হবে এ হলো সেট। তাহলে এক্স ওয়াই এর ক্রমজোড় এবং সেট কি এক নয়। কেননা কখনোই এক হতে পারে না। এখানে আমরা লক্ষ্য করি এই ক্রমজোড়ে এক্স হলো ভুজ আর ওয়াই হলো কি কোটি। এই যে সম্পর্কে ভুজ কোটি, আর এখানে কিন্তু এক্স ওয়াই দ্বারা ভুজ কোটি কিছুই বোঝাচ্ছে না, এর শুধুমাত্র একটা সেট। হ্যাঁ, আমরা যদি এখানে ওয়াইটাকে আগে লিখি, এটাকে যদি আমরা এইভাবে লিখি ওয়াই এক্স, তাহলে কিন্তু সমস্যা হচ্ছে না। তার মানে এই দুটো কি পরস্পর সমান, আমরা সমান আকারে লিখতে পারি একই। হ্যাঁ, এটা তো একটা অভেদ হিসাবে প্রকাশ করি। বাট এখানে আমরা কিন্তু এরকম লিখতে পারবো না যে এক্স ওয়াই ওয়াই এক্স ওয়াই এর ক্রমজোড় কে এক্স ওয়াই এর ক্রমজোড় সমান ওয়াই এক্স এর ক্রমজোড়। তাহলে এখানে কি চেঞ্জ হয়ে গেল? পি পরিবর্তনটা হয়ে গেল। ভুজ ছিল এক্স, তো এখানে ভুজ হয়ে গেল কোটি। তাহলে বোঝা যাচ্ছে 2 সদস্যের সেট এবং ক্রমজোড় এক কথা নয়। তার মানে হলো আমরা এইখানে কখনোই কি সমান লিখতে পারবো না। কোথায়? এই চিহ্নটা সমান চিহ্ন হতে এটা নট ইকুয়াল হবে। অর্থাৎ ক্রমজোড়ে 2টি সদস্য থাকে আর 2 সদস্যের সেটও 2টি সদস্য। তাহলে ক্রমজোড় এবং 2 সদস্যের সেট এক কথা নয়। আশা করি বুঝতে পেরেছো। তো গেল অন্যয়। তাহলে আমরা দেখলাম সামাজিক বা গাণিতিক সম্পর্ক থেকে কিভাবে অন্যয় তৈরি হয়। তো এই ক্ষেত্রে অন্যয়কে আর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা যে লিখেছি কি এই যে এক্স এবং ওয়াই, আমরা তার আগে আমরা দেখেছিলাম এই কাজটি করার আগে ছিল এরকম। কিরকম ছিল? যে এক্স ওয়াই এর ক্রমজোড় বিলংস টু আর, মানে আর এর সাথে সম্পর্কিত। তো ইহাকে আমরা পড়ব কিভাবে? একে আমরা এইভাবে পড়তে পারি। কিভাবে পড়তে পারি? আমরা পড়তে পারি যে এক্স রিলেটেড কি আর, এক্স আর ওয়াই, তার মানে হলো এক্স ইজ রিলেটেড টু ওয়াই, এক্স ইজ রিলেটেড টু ওয়াই। এক্স ওয়াই এর ক্রমজোড় আর অন্যয়ের কি সদস্য।
তার মানে এক্স আর এর সাথে সম্পর্কযুক্ত, এক্স ইজ রিলেটেড রিলেটেড টু ওয়াই, এক্স ইজ রিলেটেড টু ওয়াই, অর্থাৎ এক্স এবং ওয়াই আর এর সাথে সম্পর্কযুক্ত। এক্স আর এর সাথে কিভাবে সম্পর্কযুক্ত? ওয়াই এর মাধ্যমে সম্পর্কযুক্ত। এক্স ইজ রিলেটেড টু ওয়াই। তা আশা করি সম্পর্ক সম্পর্কে সাধারণ ধারণা হয়েছে। বই পড়লে এবং আমার এই কথাগুলো যদি মিলিয়ে নাও তাহলে কিন্তু বিষয়টা আরো পরিষ্কার হবে। এবার আমরা চলে যাব কিসে? ফাংশনে। ফাংশন 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 ইংরেজি শব্দ FUNCTION। ফাংশন মানে হলো কাজ। এইভাবে অর্থ দাঁড়ায় কি? কাজ, অথবা কোনো উপলক্ষ হিসেবে আমরা বলি। যেমন গতকাল আমি স্কুলে আসতে পারিনি কারণ আমার বাসায় একটি ফাংশন ছিল, মানে বাসায় একটা ঘটনা ছিল, বাসায় একটা উপলক্ষ ছিল, বাসায় একটা অনুষ্ঠান ছিল, বাসায় একটা কাজ ছিল, এইভাবে আমরা বলে থাকি। তো ফাংশনের সংজ্ঞাটিকে আমরা দেওয়ার চেষ্টা করবে। আমরা তো ক্রমজোরের সাহায্যে কি অন্বয় বলতে পারি, ক্রমজোরের সাহায্যে অন্বয় ব্যাখ্যা করতে পারি। এখন ফাংশন অন্বয় থেকে যদি আমরা ফাংশনের সংজ্ঞা দেই, ক্রমজোরটা যদি অন্বয়টা যদি ক্রমজোরের মাধ্যমে হয়, অন্বয়টা কিসের মাধ্যমে হবে? ক্রমজোরের মাধ্যমে। তাহলে সেক্ষেত্রে যেমন আমরা যদি লিখি s সমান 0 0 1 -1 তারপরে 2 4, তো এইখানে এই একটি কি অন্বয়। এই অন্বয় কয়টি ক্রমজোর আছে? 3টি ক্রমজোর রয়েছে। তো 3টি ক্রমজোর রয়েছে। আমি আরেকটা অন্বয় লিখি, মনে করি পি এর একটা অন্বয়, সেক্ষেত্রে হলো 1 1 1 5, সেক্ষেত্রে হলো 3 4 আরেকটি অন্যয়। তো এই যে পি এবং কিউ এই দুটি অন্যয়ের মধ্যে মিল এবং গড়মিল কি, এই দুটি অন্যয়ের মধ্যে কিন্তু 3টি করে ক্রমজোর আছে। তো আমরা যদি একটু ভালোভাবে যদি আমরা খেয়াল করি তাহলে দেখি প্রথম অন্বয়ে অর্থাৎ এস অন্বয়ে প্রথম ক্রমজোরের সদস্য 0, দ্বিতীয় ক্রমজোরের সদস্য 1, তৃতীয় ক্রমজোরের সদস্য কত? 2। অর্থাৎ এই 3টা ক্রমজোরে কি 2টা ক্রমজোরের প্রথম সদস্য 1 নয়। কমপক্ষে 2টি ক্রমজোরের প্রথম সদস্য 1 নয়, কিন্তু দ্বিতীয় অন্বয়কে আমরা লক্ষ্য করি, প্রথম ক্রমজোরে 1 প্রথম সদস্য 1, দ্বিতীয় ক্রমজোরও প্রথম সদস্য কি 1। তাহলে একই প্রথম উপাদান বিশিষ্ট দুটি ভিন্ন ক্রমজোর রয়েছে, মানে একের অধিক ক্রমজোর রয়েছে। একই প্রথম কি উপাদান বিশিষ্ট কি একাধিক ক্রমজোর রয়েছে পি এর ক্ষেত্রে, কিন্তু এস এর ক্ষেত্রে নাই। তাহলে এই প্রথমটিকে আমরা বলবো কি, এটিকে আমরা বলবো ফাংশন। তাহলে ফাংশনের সংজ্ঞাটি কি হতে পারে? ফাংশনের সংজ্ঞাটি তোমরা এবার ফাংশনের সংজ্ঞাটি আমার কাছ থেকে শোনো এবং এটা পরবর্তীতে টেনে লিখে নেবে। যদি কোনো অন্বয়ে একই প্রথম উপাদান বিশিষ্ট কি একাধিক ক্রমজোর না থাকে তাহলে সেই অন্বয়কে বলা হয় ফাংশন। এটা হলো অন্বয় থেকে ফাংশনের ডেফিনেশন। আবার বলছি, যদি কোনো অন্বয়ে একই প্রথম উপাদান বিশিষ্ট দুটি ভিন্ন ক্রমজোর না থাকে তাহলে সেই অন্বয়টি হলো ফাংশন। যদি কোনো অন্বয়ে একই প্রথম উপাদান বিশিষ্ট দুটি ভিন্ন ক্রমজোর থাকে তাহলে তা কিন্তু ফাংশন হবে না। তার মানে যেখানে কি এস ফাংশন, পি কি ফাংশন নয়। এস একটি কি ফাংশন, পি ফাংশন নয়, ফাংশন নয়। আশা করি ফাংশনের অন্বয় থেকে ফাংশনের সংজ্ঞা এবং কি তার ডেফিনেশন বুঝতে পেরেছো। আজকের এই আলোচনাটি নবম দশম শ্রেণীর গণিতের শুধু গণিতেই নয়, তোমরা পরবর্তীতে বিভিন্ন চাকরি বাকরির ক্ষেত্রে যখন বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সেখানে গাণিতিক অংশে এসব বেসিক জ্ঞান কিন্তু কাজে লাগবে। আর আজকের এই আলোচনাটা BCS সহ
অন্যান্য সকল প্রতিযোগিতামূলক যত পরীক্ষা আছে সেখানে গাণিতিক যুক্তি বা গাণিতিক অংশে এই বেসিক আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা ফাংশনের সংজ্ঞা দিলাম কিসের সাহায্যে? অন্বয় থেকে। একটা অন্বয় ফাংশন, আরেকটা অন্বয় কি? ফাংশন নয়। সংজ্ঞাটা এরকম: যদি কোনো অন্বয়ে একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় না থাকে তবে সেই অন্বয়কে ফাংশন বলে, আর যদি থাকে তাহলে তা ফাংশন হবে না। আচ্ছা, চলো এবার আমরা চলক দ্বারা ফাংশনের কি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি। চলক দ্বারা ফাংশনের সংজ্ঞা খাতায় লিখতে থাকো। চলক দ্বারা ফাংশনের ডেফিনেশন। তো চলক দ্বারা যদি ফাংশনের সংজ্ঞা হয়, চলক দ্বারা কিসের সংজ্ঞা আমরা দিতে যাচ্ছি? ফাংশনের সংজ্ঞা দিতে যাচ্ছি। দুইটি চলক এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে প্রথমটির একটি মানের জন্য দ্বিতীয়টির কি কেবল একটি মান থাকে। এই ক্ষেত্রে দ্বিতীয়টিকে প্রথমটির ফাংশন বলা হয়। আমি আবার বলি সংজ্ঞাটি। যদি দুইটি চলক এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে প্রথমটির একটি মানের জন্য দ্বিতীয়টির একটি এবং কেবল একটি, অর্থাৎ শুধুমাত্র একটি মানই কি থাকে, তাহলে এক্ষেত্রে দ্বিতীয় চলকটিকে প্রথম চলকের কি বলা হয়? ফাংশন বলা হয়। সংজ্ঞা হয়ে গেল ফাংশনের সাহায্যে সংজ্ঞা। তো মনে করো এক্স এবং ওয়াই দুটি চলক। তো সাধারণ জ্ঞানের জন্য এখানে চলক সম্পর্কে ধারণা দিয়ে নিচ্ছি। চলক হলো একটা অজ্ঞাত রাশি যার মান ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়, মান স্থির থাকে না, মান একই থাকে না। সেই অজানা অক্ষর বা প্রতীকটিকে বলা হয় কি? চলক। চলক ভেরিয়েবল, মানে ভেরি করে, এ কিন্তু ভেরি করে, ভেরিয়েবল। মনে করো এক্স এবং ওয়াই কি দুটি চলক, এক্স এবং ওয়াই। এক্স হলো প্রথম চলক, ওয়াই হলো কি দ্বিতীয় চলক। তাহলে এই চলক দুইটা দ্বারা আমরা একটা রাশি গঠন করে ফেলি। যেমন মনে করো ওয়াই সমান মনে করো 5x প্লাস কি 1। প্রথম চলকের একটা নির্দিষ্ট মানের জন্য দ্বিতীয় চলকের কেবল একটা মানই থাকবে। তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় চলকটিকে বলা হবে প্রথম চলকটির কি? দ্বিতীয় চলকটিকে বলা হবে প্রথম চলকটির ফাংশন। তাহলে আমরা এক্ষেত্রে লিখেছি কি y সমান 5x প্লাস 1। এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম কি y সমান কি fx, মানে এটা হলো ফাংশন অফ x। তো এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যেমন এটা একটা দুইটা সেট আমরা তৈরি করব এখানে। কিভাবে? x এর মানের জন্য একটি সেট। এখন x এর মান যদি 1 হয়, x এর মান যদি কত হয়? 1 হয়, তাহলে খেয়াল করো y এর মান কত হবে? 5 যোগ 1, y এর মান কত হবে? 6 হবে। ঠিক আছে? তো x এর মান যদি 3 বসাও, তো y এর মান কত হবে? 3 × 5 = 15 আর 1 16 হবে। x এর মান যদি -1 বসাও, y এর মান কত হবে? -4 হবে। তাই না? ক্যালকুলেশন করলে যা হয়। x এর মান বসাইছি কত? 1। ইচ্ছে মতো মান বসাতে হবে, ইচ্ছে মতো। কারণ এটা তো চলক, দুটাই কিন্তু চলক, চলে, পরিবর্তন হয়। তার মানে কি ইচ্ছে মতো মান গ্রহণ করতে পারে, ইচ্ছে মতো মান নির্ণীত হতে পারে। তো সেই ক্ষেত্রে x এর মান যদি আমরা 1 বসাই, 5 যোগ 1, 5 + 1 = 6, তাহলে y এর মান হলো কি 6। আর এক্ষেত্রে 3 বসালে 3 × 5 = 15 যোগ 1 16। যদি -1 বসাই, প্লাসে মাইনাসে -5 + 1 কত হবে? -4। তাহলে আমরা লক্ষ্য করলাম কি একটা নির্দিষ্ট মানই শুধু আসতেছে, অর্থাৎ x চলকের একটি মানের জন্য y চলকের একটা নির্দিষ্ট মান আসতেছে। তাহলে x চলকের মানের জন্য আমরা যে সেটটা পেয়ে গেলাম, সেই সেটটা কি হলো? 1 কি 1 3 -1। আর b চলকের জন্য আমরা একটা সেট পেয়েছি, সেই সেটটা কি 6 16 -4। তো এখানে খেয়াল করো সেটের ক্ষেত্রে সদস্যগুলো যে ছোট বড় থেকে লিখতে হবে তা কিন্তু কোনো বাধ্যতামূলক নয়। আমি যেভাবে মান পেয়েছি সেভাবেই
দেখে ফেলেছি। তাহলে চলক দ্বারা, আশা করি কে চলক দ্বারা ফাংশনের ডেফিনেশন এবং চলক দ্বারা কিভাবে ফাংশন লেখে। হ্যাঁ, এক্স এবং ওয়াই দুটি চলক, এক্স এর মানের উপর নির্ভর করতেছে ওয়াই এর মান। কার উপর কে নির্ভর করতেছে? এক্স এর মানের উপরে ওয়াই এর মান নির্ভর করছে। তাহলে ওয়াই কে বলা হবে কি? দ্বিতীয় চলকটিকে বলা হবে প্রথম চলকের ফাংশন, ওয়াই কে বলা হবে এক্স এর ফাংশন। আর এটাকে আমরা লিখব কি? ওয়াই সমান ফাংশন অফ এক্স। এই হলো ফাংশন। এবার আমরা দেখি ফাংশনের সাধারণ প্রতীক কি, মানে ফাংশনকে কি প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। সাধারণত তোমরা দেখবা তোমাদের গণিত বইতে বা কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে কিভাবে ফাংশনকে প্রকাশ কে করেছে। তো ফাংশনকে প্রকাশ করার জন্য কে বিভিন্নভাবে বিভিন্ন প্রতীক ব্যবহার করা যেতে পারে। যেমন শুধু ওয়াই লেখা যেতে পারে, বা ফাংশন অফ এক্স লেখা যেতে পারে, বা ফাংশন অফ এক্স লেখা যেতে পারে, জি এক্স লেখা যেতে পারে, ইত্যাদি বিভিন্ন ধরনের স্মল লেটার দিয়েও কিন্তু প্রকাশ করা যেতে পারে। হ্যাঁ, অনেকে যে পি দিয়ে প্রকাশ করব, পি অফ এক্স। তো এই যে দেখো বন্ধনীর ভিতরে যে চলকটি আছে সেই চলকের ফাংশন, সেই চলকের ফাংশন এক্স এর ফাংশন। তাহলে এক্ষেত্রে যদি আমরা যে রাশি তৈরি করব, সেই রাশিটা কি হবে? সেই রাশিটা হবে এক্স দ্বারা গঠিত রাশি। তাহলে এই সবগুলির জন্য আমরা যদি একটা রাশি তৈরি করি, মনে করো লিখলাম 6x কে মাইনাস 7, 6x মাইনাস কে 7, এই ওয়াই সহ কিন্তু প্রযোজ্য। হ্যাঁ, তাহলে ফাংশন অফ এক্স সমান 6x মাইনাস 7, ওয়াই সমান কি 6x মাইনাস 7, px সমান 6x মাইনাস 7, মানে দুই পদের কি একটি রাশি। তাহলে এই হলো ফাংশনের কি প্রতীক। অর্থাৎ আমরা ফাংশনকে এইসব প্রতীক দিয়ে কি প্রকাশ করতে পারি বা প্রকাশ করে থাকি সাধারণত আর কি। এগুলো দিয়ে সাধারণত এইসব প্রতীক দ্বারাই ফাংশনকে প্রকাশ করা হয়ে থাকে। তাছাড়া হ্যাঁ, ফাংশনকে লেখার জন্য কি এই ফাংশনটিকে লেখার জন্য আমরা যেমন তার আগে কি সেট প্রকাশ করেছিলাম, তাই না? এক্স এর মানগুলো দ্বারা গঠন করেছিলাম কি সেট এ, ওয়াই এর মানগুলো দ্বারা আমরা গঠন করেছিলাম কি সেট বি। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব কি এই যে ফাংশন কি ফাংশন তো এফ আসবে। তাহলে ফাংশন সাজ দ্যাট কি এ টেন্ডস টু বি, মানে এ থেকে বি, এইটা এইভাবে আমরা লিখতে পারি। হ্যাঁ, ওয়াই সমান ফাংশন অফ এক্স, আমরা যদি লিখছি ওয়াই সমান কে ফাংশন অফ এক্স, ওয়াই সমান ফাংশন অফ এক্স, মানে এটা এক্স এর একটি ফাংশন। তো এখানে এক্স হলো স্বাধীন আর ওয়াই হলো কি অধীন, মানে পরাধীন। এক্স হলো স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট, আর ওয়াই হলো কি ডিপেন্ডেন্ট। আর আমরা যেখানে প্রকাশ করলাম ফাংশন অফ কি, হ্যাঁ ফাংশন অফ এক্স কি এ থেকে বি, অর্থাৎ এই যেখানে এ থেকে বি লেখা হলো এ এবং বি, এ এবং বি, এ হলো ডোমেন আর বি হলো কি কোডোমেন। আমরা এটা হলো কি ডোমেন আর বিটা হলো কি কোডোমেন, কোডোমেন। আমরা পরবর্তীতে ডোমেন কোডোমেন নিয়ে বিস্তারিত কি আলোচনা করব। আর এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, বা কে ফাংশন অফ এক্স, কে ফাংশন অফ এক্স সমান কি ওয়াই, এর দ্বারাও কিন্তু আমরা প্রকাশ করতে পারি ফাংশন অফ এক্স সমান ওয়াই, বা ওয়াই সমান ফাংশন অফ এক্স। কারণ এক্স এর মান দ্বারা আমরা একটা সেট লিখেছিলাম, এক্স এর মান, সে মান দ্বারা একটা সেট আমরা পেয়েছি, এক্স এর মান দ্বারা যে সেট পেয়েছি তাকে প্রকাশ করেছি এ দ্বারা, আর ওয়াই এর মান দ্বারা যে সেট পেয়েছি তাকে আমরা প্রকাশ করেছি বি দ্বারা। আশা করি এই বিষয়টুকু কি পরিষ্কার হয়েছে যে হ্যাঁ, স্বাধীন চলকের মান দ্বারা কি যে সেট পাওয়া যায় তা থেকে অধীন চলকের মান দ্বারা যে সেট পাওয়া যায় সেই পর্যন্ত। তাহলে এ থেকে বি পর্যন্ত, এ টেন্ডস টু বি, ফাংশন অফ এক্স কি ইজ ইকুয়াল এ টেন্ডস টু বি, অর্থাৎ হ্যাঁ দুটি চলক স্বাধীন চলকের মান ইচ্ছে মতো মান গ্রহণ করে বসায়
তার দ্বারা আমরা যে সেট পাবো সেই সেটটা হলো কি সেট, সেট এ। এই সেটটাই হলো ডোমেন। আর হ্যাঁ, অধীন চলক যার মানটা নির্ণীত হবে, সেটা হলো ওয়াই। তাহলে ওয়াই এর মানগুলো দ্বারা যে সেট হবে সেই সেটটা হবে কি, সেট বি। এই বি সেটটাই হলো কি, কোডোমেন। আশা করি এই ডোমেন কোডোমেন পরবর্তী ক্ষেত্রে আমরা আলোচনা করব। তো অন্বয়ের, হ্যাঁ, এখানে অত্যন্ত প্রণিধানযোগ্য যে মনে রাখার মতো যে অন্বয়ের ক্রমজোড়ে দুটি অংশক থাকে। অন্বয়ের ক্রমজোড়ে কি দুটি অংশক থাকে। প্রথম সদস্যকে বলা হয় প্রথম অংশক, আর দ্বিতীয় সদস্যকে কি বলা হয়, দ্বিতীয় অংশক। আমরা এবার এর একটা নোট রাখার চেষ্টা করি। মনে রাখতে হবে ইয়া কিন্তু ফাউন্ডেশন, একেবারে বেস বা ভিত্তি। হ্যাঁ, চাকরি প্রত্যাশীদের ক্ষেত্রেও কিন্তু ইহা ভিত্তি। হ্যাঁ, আর যারা নবম দশম শ্রেণীর স্টুডেন্ট রয়েছে, হ্যাঁ, সকল ক্লাসের সকল স্টুডেন্টই, শুধু যাদের উচ্চতর গণিতে আছে তারা মনে করলে হবে না যে এগুলি সাধারণ গণিতের ক্ষেত্রে নয়, সাধারণ গণিতের ক্ষেত্রেও কিন্তু রয়েছে। তাহলে অন্বয়ের ক্রমজোড়ে দুইটি অংশক রয়েছে। আমরা একটা অন্বয় লিখি এইভাবে, আমরা একটা অন্বয় লিখি, মনে করো 4 6, হ্যাঁ, 3 5, তারপর হলো 1 - 1। এই যে অন্বয়ের ক্রমজোড়ে দুইটা অংশক আছে। প্রথম সদস্যকে বলা হয় কি, প্রথম সদস্য। প্রথম সদস্যকে এটাকে বলা হয় প্রথম অংশক। প্রথম অংশক। দ্বিতীয় সদস্যকে বলা হয় কি, দ্বিতীয় অংশক। দুটি অংশক থাকে। প্রথম অংশকের সেটকে বলা হয় ডোমেইন, আর দ্বিতীয় অংশকের সেটকে বলা হয় কি, রেঞ্জ। প্রথম অংশকের প্রথম সদস্যগুলো দ্বারা গঠিত যে সেট, সেই সেটকে বলা হয় ডোমেইন, আর দ্বিতীয় সদস্যগুলো দ্বারা গঠিত অর্থাৎ দ্বিতীয় অংশকের যে সেট, সেই সেটকে বলা হয় কি, রেঞ্জ বলা হয়। তাহলে আমরা এই যে একটা ফাংশন দেখলাম এখানে, এটা কিসের ফাংশন বলতে পারো কি? ইহা চলকের ফাংশন নাকি ইহা কি চলকের ফাংশন নাকি ক্রমজোড়ের? অর্থাৎ ইহা কিন্তু একটা অন্বয়, একটা অন্বয় এবং ইহা কিন্তু ফাংশন। কোনো সন্দেহ আছে? কারণ এই তিনটা ক্রমজোড়ের মধ্যে একই প্রথম উপাদান বিশিষ্ট দুটি ক্রমজোড় আছে কি, নাই। 4 দ্বিতীয়বার নাই, প্রথম সদস্য হিসাবে নাই। 3 প্রথম সদস্য হিসেবে দ্বিতীয়বার আছে কি, নাই। 1 সেটাও কিন্তু নাই। তাহলে একটা অন্বয় এবং একই সাথে কি ফাংশনও বটে। তাহলে আমরা বলতে পারি সকল ফাংশনই অন্বয়, সকল অন্বয় ফাংশন নয়। সকল ফাংশনই অন্বয়, সকল অন্বয় ফাংশন কি না হতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি ডোমেন, ডোম পি। এখানে যে ক্রমজোড়গুলি রয়েছে, প্রথম অংশগুলোর সেট, 4 3 1, ডোম পি। তাহলে রেঞ্জ পিটা কি হবে, দ্বিতীয় কি অংশকের যে সেট তাকে বলা হবে কি, রেঞ্জ। তাহলে রেঞ্জ পি, হ্যাঁ, দ্বিতীয় সদস্যগুলো। তাহলে সেটা কি হবে, 6 5 - 1। আমরা যদি ছোট থেকে বড় দিকে সাজায় লিখি তাহলে এরকম হবে 1 3 4। এটা লেখা খুব কিন্তু আবশ্যিক না, এখানে -1 5 6। তাহলে অন্বয়ের ক্রমজোড়ে দুটি অংশক থাকে, তা আমরা দেখলাম। প্রথম ও দ্বিতীয় অংশক দ্বারা যে সেটগুলি গঠিত হয়, এই সেটগুলো যথাক্রমে ডোমেন এবং রেঞ্জ নামে পরিচিত। তাহলে কোনো অন্বয়ের থেকে আমরা কি বের করতে পারবো, ডোমেন এবং রেঞ্জ বের করতে পারবো। তো এই যে সাথে সাথে আমরা একটু গাণিতিক অংশ কিন্তু করছি, একটু গাণিতিক কাজও কিন্তু আমরা করছি। এ আমাদের জন্য কি হবে, যথেষ্ট হেল্পফুল হবে। আমরা পরবর্তী ক্লাসের জন্য রেডি থাকবো। সবার সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি।